নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রত্নাকর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন সৈয়দ মুজতবা আলীর লেখা নোনা জল। সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ, ৩০ বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরে সবরের যাত্রী মাত্র। ৩০ বৎসরের পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল, এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময়ই ছিল, এখনো আছে। কিন্তু সব কটা জাহাজের গন্ধটি হুবহু একই। কিরকম ভেজা ভেজা, সোঁদা সোঁদা, যে গন্ধটা আর সব কিছু ছাপিয়ে ওঠে, সেটা মুরগি কারি রান্নার। আমার প্রায়ই মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তার পেটের ভিতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এ গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরনো দিনের রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই রয়েছে। শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বীপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিল। কবি তো আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না, যতক্ষণ না রবি ঠাকুর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামোফোনের বাক্স। পোর্টেবলটা আনবো করছি, এমন সময়ে চোখে পড়ল একখানা মর্দিতা দেশ। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিত ভ্রষ্টাও হয়ে যান, তা তার স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কি করে? আর এত সব কেচ্ছা কাহিনী বা জোগাড় করলো কোথা থেকে? আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার একটা কথা হলো? সিলেট নোয়াখালীর আনাড়িরা দেবে ঘুঘু ইংরেজের সঙ্গে লড়াই? আমিও যেমন। জাহাজের মেজো সারিংয়ের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তার, মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের ওপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপ্যাচের পুঁটি ও মানওয়ারি তিমি দুই মাছ। একেই জিজ্ঞাসা করা যাক না কেন, রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা ঘাঁকারি দিয়ে শুধালুম, ও সারেং সাহেব, জাহাজ লেটে যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বলল, আমাকে আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে দু একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবরা এই গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথা? বসো। না, তার ফুরসদ নেই। ধপ করে ডেকের ওপর বসে পড়ল।
আমি বললুম, সে কি, একটা টুল নিয়ে এসো, এসব আর আজকাল। কথাটি শেষ করলুম না। সারেংও টুল আনলো না। তারপর আলাপ পরিচয় হলো। দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটায় মকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগা গোড়া পড়ে শোনালুম। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শোনে সেরকম আগা গোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের কথা তুললেন হুজুর? এই দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করছে বেশি যাদের ক্ষুধা ধন দৌলত দিয়েছেন বিস্তর। ক্ষুধা তালাই কার জন্য কি ইনসাফ রাখেন তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীরুদ্দিকে চিনতেন? বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথা মনে পড়ল। চৌতলি পরগনায় বাড়ি, না যেন ওই দিকেই কোনোখানে। সারেং বললে, আমারই গা, ধলাই ছড়ার লোক। বিদেশে সে যা টাকা কামিয়েছে ওরকম কামিয়েছে অল্প লোকই। আমরা খিদিরপুরে সইন করে জাহাজের কামে ঢুকেছিলাম, একই দিনে একই সঙ্গে। আমি শুধালুম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বললে, শুনুন, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক। কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কি জান মারা খাটুনি তার খবর কেউ কখনো দিতে পারবে না যে সে জাহান্নামের ভিতর দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা ধরে কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে কি রকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজেই যার দুদিক খোলা, পদ্মার জোর বাতাসের বেশ খানিকটা যেখানে স্বচ্ছন্দে বেশ আনাগোনা করতে পারে, এ তো বেহেশত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10, 12, 14,000 টনির ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয়, এবং সে কারণে গর্মিটার বহর কতখানি, সে কি বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহা লক্করের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি যায়। তাদের তখন উপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুঁশ ফিরলে পর মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে ঠিক ঠিক, হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বুলিতে একেই বলে এমক। আমি শুধালুম, একেই কি ইংরেজিতে বলে এমক? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারেং বললে, জি হ্যাঁ, তখন বাধা দিতে গেলে
হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে সারেং বললে, আমাদের সকলেরই দু একবার হয়েছে, আর সবাই জাবড়ে ধরে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীরুদ্দি কখনো একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব? বাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজে চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার তাগদ। কিন্তু সে যে ভিড়মি যায়নি, এমক হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক সে পয়সা কামাবেই। ভিড়মি গেলে চলবে না, বিমারি পকড়ানো সख्त মানা। সারেং বললে, কি বেহদ তকলিফে জান পানি হয়ে যে কুলুম শহরে পৌঁছালাম। আমি শুধালাম, সে আবার কোথায়? বললে, বাংলায় যারে লঙ্কা কয়। আমি বললুম, ও কলম্বো? জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না। আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলেই না। বললে, নামলেই তো বাজে খরচা। আর সে কথা ঠিকও বটে। হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি, আধুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা। সে তখন কাগের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি তা খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম, নেই বললেও হয়। দেশে যার ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদন বন্দর। আমার আর ইংরেজি এইডেন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে সুসরখাড়ি। দুদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট খাল। বুঝলুম সুসরখাড়ি মানে সুয়েজ ক্যানাল। তারপর পুরসুই, সেখানে খালের শেষ, বাড়িয়া বন্দর। আমরা শাক সবজি খেতে নামলাম। ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সৈয়দের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেংয়ের পোষ সে খবরটি রাখে। পুরসুই থেকে মারসই, মারসই থেকে হামবুর, জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সেইলেজ হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে, ইংরেজির বিকৃত উচ্চারণের মারফত নয়। সারেং বলল, হামবুরে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আড়া দরিয়া পাড়ি দিয়ে গিয়ে পৌঁছালুম নুক বন্দরে, মিরকিন মুলুকে।
নয়া ঝুনা কোনো খালাসিকে নূক বন্দরে নামতে দেয় না। বড় কড়াকড়ি সেখানে। আর হবেই বা না কেন? মিরকিন মুলুক সোনার দেশ। আমাদের মতো চাষা ভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিশ কালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়বে, প্রাণ ভরে টাকা কামাবে। তাতে নাকি মিরকিন মজুরদের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দি। নূক পৌঁছাবার 3 দিন আগে থেকে সমীরুদ্দির করল শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন ব্যামোর ভান করে হামেশাই কাজে ফাঁকি দেবার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দি 1 ঘন্টার তরেও কোনো প্রকারের গাফিলি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকবার হুকুম দিলে। নূক পৌঁছাবার দিন সন্ধ্যাবেলা সমীরুদ্দি আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বললে সে জাহাজ থেকে পালাবে। তারপর কি কৌশলে সে পারে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বললে। বিশ্বাস করবেন না সাহেব, কি রকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাস নীল রঙের স্যুট, শার্ট, টাই, কলার, জুতা, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারে জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে, খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভিতরে তার স্যুট, জুতো, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় আধ মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙ্গিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভিতর। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হাম্বুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন। তারপর দাড়ি গোঁফ কামিয়ে চলে যাবে নূক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার স্যুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নূক বাসিন্দা, সমুদ্র পাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল সাহেব। সমীরুদ্দির জন্য খোঁজ খোঁজ রব উঠল পরের দিন দুপুরবেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড় গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম না পাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নূক শহরের ভিতর সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোসাই? গল্প বলায় ক্ষান্ত দিয়ে সারিং গেল জোহরের নামাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না দিয়েই সারিং বললে, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাবার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কি বা হতো গিয়ে? বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম,
বুড়া শেষের বছর সুখেই কাটিয়েছে। ক্ষুধাতলার শকুর। বুড়ি নাকি আমার জন্য কাঁদতো। তা হুজুর, দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বুড়ি 2 ফোঁটা নোনা জল তার আর কি করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেঙের চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক সে কথা। 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন, শুনেছি সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে সে আস্তানা গেড়ে বসেছে মিরকিন মুলুকে। দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ ক্ষুধাতালা যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিশ বাতলাবে কে? তারপর কলঘরে তেলে পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচের কামে। এ জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের অজু করতে যাচ্ছি। এমন সময় তাজ্জব মেনে দেখি ডেকে বসে রয়েছে সমীরুদ্দি। বুকে জাবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল সমীরুদ্দিকে এককালে আমি আপনার ভাইয়ের মতন কতই না প্যার করেছি, কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার সে আমার প্যারে কোনো সাড়া দিল না বলে গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শুধালাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার এ জাহাজে করে চলেছিস তুই কোথায়? কলকাতা? কেন, দেশে মন টিকলো না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পায়নি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়াবার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম, আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতে সে বড় ভালোবাসত। কিছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলালাম। বাচ্চাহারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়। কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জান তা কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গিলি কি করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর, মনে পড়ে গেল বহু বৎসরের পুরনো কথা। নৌক বন্দরেও আমাদের নামতে দেয়নি। তখন সমীরুদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে সমীরুদ্দির মুখ ফুটল। হঠাৎ নিজের থেকেই বলতে আরম্ভ করল কি ঘটেছে। সারেং দম নেবার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলুম না। আমিও কোনো খোঁচা দিলুম না। বললে, তা সে দুঃখের কাহিনী। ঠিক ঠিক বলি কি করে সাহেব?
এখনো মনে আছে কেবিনের ঘোর ঘুরটি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন সে অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল। আর অতি অল্প কথাই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি নে, একসঙ্গে কখনো চোখে দেখিনি। আমি বললুম, আমিও জানি নে, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথম 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি ছাড়াতে, তারপর 1,000 টাকা বাড়ির পাশের পতিত জমি কেনার জন্য, তারপর আরো অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরো বহুত টাকা শহুরে ঢঙে পাকা চুনকাম করা দেওয়ালওয়ালা টাইলের 4খানা বড় ঘরের জন্য, আরো টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মড়াই, বাড়ির পিছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষে 1,500 টাকা টঙ্গি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীরউদ্দিন মিরকিন মুলুকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার। আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচ করেছে তা দিয়ে মিরকিন মুলুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুলুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন রওনা দিল দেশের দিকে। নুক বন্দরে জাহাজে কাজ পায় আনারি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরউদ্দিন হরেক রকম কারখানার কাজ করে করে কল কবজা এমনই ভালো শিখে গিয়েছিল যে তারই সার্টিফিকেটের জোরে জাহাজের আরামে চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যার সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে চাটগা মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছল রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা। ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে পোয়াটক মাইল ধান ক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম। আলের উপর দিয়ে গ্রামে পৌঁছাতে হয়। বিহানের আলো ফোটবার সঙ্গে সঙ্গে সমীরউদ্দিন পৌঁছল ধান ক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরউদ্দিনকে করে দিয়েছিলেন এক মিশরি ইঞ্জিনিয়ার। আর হুজুরও মিশর মুলুকে বহু কাল কাটিয়েছেন। তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন, আমাদের চেয়ে ঢের বেশি।
কত দূর দূরান্ত থেকে সে মিনার দেখা যায়, সে আপনিও জানেন, আমিও জানি, সমীরুদ্দিও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দি আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে কোথায় দিঘি, কোথায় টাইলের টঙ্গির। আমি আশ্চর্য হয়ে শুধালাম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতে পায়নি, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না, কিচ্ছু না, সেই পুরনো ভাঙা খড়ের ঘর আরও পুরনো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টা বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোট ভাই বাড়ি ঘরদোর গায়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লা। মোল্লাজি আমাদের সবাইকে বড্ড প্যার করে। সমীরুদ্দিকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীরুদ্দির চাপে পড়ে সেই ধান ক্ষেতের মধ্যিখানে তাকে খবরটা দিলেন, তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজারে, শেষের দিকে কলকাতায় ঘোড়া, মেয়ে মানুষ, আরো কত কি। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারিং, এরকম ঘা কি মানুষ সইতে পারে? কিন্তু বলো দেখিন, গাঁয়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? সারিং বললে, তারাই বা জানবে কি করে সমীরুদ্দি কেন টাকা পাঠাচ্ছে। সমীরুদ্দির ভাই ওদের বলেছে, বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়, আমাকে ফুর্তি ফার্তার জন্য তারই কিছুটা পাঠায়। সমীরুদ্দির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীরুদ্দি নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গায়ের 5 জন তার টাকা ওড়াবার বহর দেখে তাকে বাড়ি ঘরদোর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল, বড় ভাই বিয়ে শাদি করে মিরকিন মুলুকে গেরস্তালি পেতেছে, এ দেশে আর ফিরবে না, আর যদি ফেরেই বা সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা, 3 দিনের ভিতর 10খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললাম, উহ, কি পাষণ্ড। তারপর সারেং বললে, সমীরুদ্দি আর গাঁয়ের ভিতর ঢোকেনি, সেই ধান ক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন। কিন্তু সে ফেরেনি, শুধু বলেছিল, যেখান থেকে এসেছে সেখানেই আবার ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গাঁয়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে গাঁয়েই ছিল। সমীরুদ্দির 2 পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে। আরও 5 জন বললেন, বাড়ি চল, ফের মিরকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পরে দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললুম, রাস্কেলটা কোন মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বললে, আমিও তাই পুছি, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দি কি করলে?
ভাইকে লাথি মারলে না, কিছু না, শুধু বললে সে বাড়ি ফিরে যাবে না। তার পরদিন ভোরবেলা এই জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলেছি, শাহ বন্দরের বারুণের পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরউদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর, শেষটায় সে যা আপন মনে বিড়বিড় করে বলেছিল, তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল, ভিখিরি স্বপ্ন দেখে সে বড় লোক হয়ে গিয়েছে। তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়ি ঘর দৌড় বানিয়ে হয়েছিলাম বড় লোক। সেই দুনিয়া যখন ভেঙে গেল, তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো, তবে এইখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখেছি। তখন সারেংয়ের বাদ বাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝে সমীরউদ্দি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ঝরিয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরউদ্দি মিরকিন মুলুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই ধন নিয়ে যখন দেশে ফিরছিল, তখন জাহাজে মারা যায়। সংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছালো সেই ভাইয়ের কাছে। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফ কোথায়? ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা আলী রচিত নোনা জল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আরও এরকম গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রত্ন আকরকে।